একটা দমবন্ধ অবস্থা। রাজনীতিতে কোনো সুখবর নেই, কূটনীতিতেও কোনো সুখবর নেই, নির্বাচনেও কোনো সুখবর নেই। একটা অনিশ্চিত অবস্থার দিকে ধীরে ধীরে আমরা হয়তো এগিয়ে যাচ্ছি। যদি না হঠাৎ করে কোনো পরিবর্তন না হয় এই পরিস্থিতির, তাহলে কি হবে? দর্শক একটু ভেবে দেখেন তো। অনেকগুলো ঘটনা মেলান একসাথে। যদি মেলান, আপনি দেখবেন চোখে মুখে অন্ধকার আপনি দেখতেছেন। কি সেই পরিস্থিতি দর্শক, সেটা একটু জানাতে চাই। আসুন একটু বিশ্লেষণ করি। খেয়াল করেন, গত এক সপ্তাহ দেড় সপ্তাহ থেকে বিশেষ করে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে যা যা ঘটল, এটি কি অস্বাভাবিক না? হাদি বা কেন টার্গেট হবে? আর এই মৃত্যুটাকে ঘিরে হঠাৎ করে দেশের ভেতরে এবং আরেকটা দেশ কেন জড়িয়ে যাবে? এটা খুবই রহস্যজনক। কারণ বাংলাদেশের নির্বাচনকে ঘিরে ভারতের একটা অবস্থান আছে, বাংলাদেশের একটা অবস্থান আছে। ভারতের অবস্থানের সাথে আমাদের অবস্থান মেলে না। ভারত যা চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে, আমরা সেটা চাই না। ফলে ভারতের দিক থেকে একটা চাপ আছে। সেই চাপটা কি অন্যভাবে বিস্তার লাভ করছে কিনা, এটা একটু ভেবে দেখা দরকার। আবার খেয়াল করেন, আগামীকাল আসছে তারেক রহমান, 25 তারিখ। কিন্তু তার আসার আগেই গত 8-10 দিন এমন ভয়ার্থ কিছু ঘটনা পরিস্থিতি তৈরি হলো, যেটা বাংলাদেশে অতীতে কখনো ঘটেনি। বাংলাদেশের 2টা শীর্ষস্থানীয় পত্রিকা অফিস পুড়িয়ে দেয়া, এটা এবং জ্বলছে মেন সড়কের উপর। আজকে দেখলাম যে কয়েকদিন থেকে দেখছি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এসেছেন, জার্মান রাষ্ট্রদূত, ফ্রান্সের রাষ্ট্রদূত, জাতিসংঘের বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করছেন। কারণ বাংলাদেশের যদি গণমাধ্যম বলা হয়, প্রথমেই যে 2টা নাম আসে সেটা হচ্ছে ডেইলি স্টার, প্রথম আলো। আপনি মানে সমর্থন করেন বা না করেন, পাঠক সংখ্যা, তাদের অনলাইনের মানে গ্রাহক সংখ্যা, সবকিছু মিলায় আপনি ধারে কাছে নেই। ধরেন আপনার অনেক ব্যাপার আপত্তি থাকতে পারে, কিন্তু তাতে তো যায় আসে না। এটা তো সবচেয়ে পরিচিত আন্তর্জাতিকভাবে, মানে বাংলাদেশকে আছে না যে কিছু কিছু জিনিস দিয়ে, যে বাংলাদেশের প্রধান মানে কি বলে রপ্তানি পণ্য কি, গার্মেন্টস। বাংলাদেশের প্রধান মানে গণমাধ্যম কি, প্রথম আলো, ডেইলি স্টার। যাই হোক, সেই জায়গায় আপনি আঘাতটা হইল এইভাবে, এত ন্যাক্কারজনক ভাবে। কত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আপনি দেখেন, কত বছর থেকে বাংলাদেশের সংস্কৃতিকে তারা লালন পালন ধারণ করছে। আপনি হঠাৎ করে ভারতীয় বলে দিলেন পোড়ায়। উদীচী একটা প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন দিলেন পোড়ায়। মানে কেন ঘটলো এগুলি? মানে ধরেন, মানে কি বলবো, আমার বাড়িতে মৃত্যু হলো, আমরা সবাই কাঁদছি। এখন আমি চেনা না জানা নেই এরকম একটা অজানা বাড়িতে যদি কান্নাকাটি আর মানে সেখানে যদি দাপাদাপি চলে, আপনার কাছে অস্বাভাবিক লাগবে না? কারণ আপনার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। তা আপনি দাপাদাপি করতেছেন কেন? আপনি হাদির মৃত্যু হলো, আপনি মানে ভারতীয় আধিপত্যবাদ এর মধ্যে কিভাবে হলো? আপনার কত অপরাধীরা মানে পালায় আছে, এবং এই ধরনের ঘটনা ঘটায় তো ভারতেই পালায়। অপরাধীরা কি করে? যারা একটু শেয়ানা অপরাধী, তারা তো মানে চলে যায়। হ্যাঁ, এটা সরকারের ব্যর্থতা আছে, আপনি কিন্তু সরকারের বিরুদ্ধে আপনি ক্ষোভ জানাচ্ছেন না। আপনি যমুনাতে মানে গেলেন না যে আমরা প্রতিবাদ করে আসি বা ঘেরাও করে রাখি। আপনি ছুটে গেলেন প্রথম আলোতে। এই যে পরিস্থিতিটা তৈরি হলো, ভারত উত্তেজিত হলো কেন? দীপুচন্দ্র দাস। দীপুচন্দ্র দাস বাংলাদেশের নাগরিক, কিন্তু তাদের কিন্তু উত্তেজিত হওয়ার কথা না। সেটাকে নিয়ে দেখেন, বাংলাদেশের যতগুলো মিশন আছে প্রত্যেকটা মিশন এখন টার্গেটেড। প্রত্যেকটা মিশনকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। ভারত সরকার যদিও সামাল দিচ্ছে। আমাদের এখানেও সেই চেষ্টাটা হয়েছিল, কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ এবং পরবর্তীতে বৃহৎ রাজনৈতিক দল সমর্থন না পাওয়ায় ওই হাই কমিশন বলেন বা মানে প্রথম আলো, ডেইলি স্টার পোড়ানো বলেন, এই জ্বালাও পোড়ার মধ্যে আর বিএনপি ঢোকে নাই। ফলে যারা শুরু করছে তারা দেখছে বিপদ চিহ্নিত হয়ে যাবে, তারা কিন্তু আস্তে করে সরে আসছে।
কিন্তু তাদের একটা সমর্থন ছিল, তাদের শাখা পোশাকাগুলো কিন্তু হাত পা নাড়া শুরু করলো। এবং একই সঙ্গে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কি এক আম্মার নামে চুলালা ছেলে, মানে তার এতে পুরো বিশ্ববিদ্যালয় অচল, শিক্ষকদের মধ্যে ঢুকে পড়তেছে, মানে ড্যাম কেয়ার ভাব। তারপরে তার যে আচার আচরণগুলো, এটা তো কোনো একটা মাস্তান সুলভ। এটা শিবিরের তো আচরণটা এরকম হয় না। শিবিরকে আমরা চিনি সাদিক কায়েমের মতন একটা ভদ্র ছেলের, মানে তাকে দেখে। কিন্তু তার অধীনে আবার কিছু বেয়াদব গজাচ্ছে, যারা শিক্ষকের গায়ে হাত দিচ্ছে, টেনে ধরতেছে, তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করতেছে। কোন পর্যায়ে চলে গেছে দেখেন। তো ঘটনার প্রবাহগুলো খুব দ্রুত এতভাবে অবনতির দিকে যাচ্ছে, যেটা অকল্পনীয়। এটা কি মনে করেন যে শুধুই মানে এটা কাকতালীয়ভাবে ঘটছে? আমার কাছে তা মনে হয় না। ভারতের এত উত্তেজিত হবার তো কোনো কারণ নেই। ভারতের মাটিতে বহু মুসলমানকে এইভাবে কতল করা হয়েছে, তাদের ঘর বাড়ি ভেঙে চুরে তছনছ করা হয়েছে। লাভ মোহাম্মদ মানে লেখার কারণে কি পরিমাণ নির্যাতন নিবর্তন, ভারতে তো কই দলগুলো তো মাঠে নামেনি। বাংলাদেশের নাগরিক দীপুচন্দ্র দাস, তাকে মধ্যযুগীয় ভাবে মানে পিটিয়ে হত্যা করে এইভাবে পোড়ানো হয়েছে, এটা মানে কল্পনা করা যায় না। কিন্তু সেখানে তারা ধর্মীয় ইস্যু নিয়ে টান দিল কেন? তো ভারতেও তো অন্য ধর্মে, হিন্দুর বাইরে অন্য ধর্ম আছে, সেগুলি নিয়ে তো টানাটানি হয় না। আমার কাছে মনে হচ্ছে ভারতের এই আক্রমণাত্মক একটা মনোভাব, তার সাথে আমাদের এখানকার যে উগ্রপন্থীরা একসাথে মিলে ভারত বিরোধিতার নামে যে একটা দেশলাই ঠুকে দিল, আর ভারত জ্বলে উঠল, চাপটা পড়লো যে বাংলাদেশের উপর, এটার কি কোনো যোগসূত্র আছে? তার মানে পরিস্থিতি কি ঘোলাটে করা হচ্ছে কিনা খুব সচেতন ভাবে, এটা আমার প্রশ্ন। আগামীকাল তারেক রহমান এসে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু পরিস্থিতি মোকাবেলা করবে। ধরেন এই স্থিতিশীলতা না থাকলে আপনি কি নির্বাচন করবেন? ভয়ার্থ পরিবেশে তো ভালো নির্বাচন হয় না। এই জায়গায় তারেক রহমান কি ভূমিকা পালন করবেন? গণতান্ত্রিক শক্তি সহ সকল মানে হাসিনা বিরোধী অন্তত শক্তির মধ্যে ঐক্য স্থাপন করতে পারবেন কিনা, এটা বোঝা যাচ্ছে না। বিএনপি নিজের দল হিসেবে কতটা সংগঠিত, সেটাও প্রশ্ন। সেই দলকে গোছানো, জাতীয় ঐক্যটা বজায় রাখা, নির্বাচনে অংশ নেয়া। নির্বাচন যেহেতু ক্ষমতার লড়াই, এখানে জামাত গত 1 বছরে এমন শক্তি অর্জন করছে এবং তারা মনে করছে তারা এখন সাংঘাতিক রকম একটা জনপ্রিয়। তারা এখন ক্ষমতা স্বাদ পেতে চায় বা ক্ষমতাকে স্পর্শ করতে চায়। ফলে তারা মনে করছে যে আরেকটু চেষ্টা করলেই বোধহয় বিএনপিকে ফেলানো যাবে। এখন হাদির উপরে ভর করেছে বাংলাদেশের এই চরমপন্থীরা, এখন হাদিকে বলির পাঠা বানাচ্ছে। ইনকলাব মঞ্চকে বলছে তুমি লাগাতার কর্মসূচি দাও, শুক্রবার থেকে লাগাতার কর্মসূচি। এবং এই কর্মসূচি সফল করার জন্য ইনকলাব মঞ্চের মতন সংগঠনে কি সাংগঠনিক শক্তি আছে আমরা জানি, কিন্তু এটা এখন মহিরু রূপ ধারণ করছে। শক্তি যোগান দেয়া হবে, শক্তি যোগানো হবে যে তুমি এ করো, আমরা হাদিকে নিয়ে ইস্যু করব। হাদিকে ইস্যু করলে কাকে বেকায়দায় ফেলবো? বিএনপিকে বেকায়দায় ফেলবো। কারণ হাদি ইস্যু নিয়ে বিএনপি জ্বালাও পোড়াও করবে না, হাদি ইস্যুর বিচার চাইবে, সাধারণ মানুষরা বিচার চাইবে। সরকারও বলছে যে তারা দ্রুত সময়ের মধ্যে 30 দিনের মধ্যে বিচার করবে, তারপরে হত্যাকারীদেরকে ধরবে। এই যে হত্যাকারীরা ধরা পড়ছে না, এটাও দেখেন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার আরেকটা কারণ। হাদির হত্যাকারীদেরকে কি এই কারণে পালিয়ে যেতে দেওয়া হলো, যাতে এই ইস্যুটা করে একটা পরিস্থিতি ঘোলাটে করা যায়? সমস্ত ঘোলাটে পরিবেশগুলির সাথে যারা যারা জড়িত, তার বিপরীত অবস্থানে বিএনপি কোনো কিছুতে নাই। এইদিকে অন্য কিছুতে নাই, এইটা বিএনপির একটা মাইনাস পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ আমি রাজনীতির মাঠটা দখল করলেই আমার নির্বাচনী মাঠটা আমার সাথে চলে আসবে, সেই চেষ্টাটা করা হচ্ছে। ইস্যু দরকার। ভারতের উগ্রপন্থীদের যেমন সামনে নির্বাচন, মমতাকে ফেলানো দরকার, সুতরাং বাংলাদেশের এই ধর্মীয় ইস্যুটা তাদের জন্য একটা বিশাল বড় ইস্যু হয়ে গেছে। বাংলাদেশে আবার ওসমান হাদির
সাথে ভারতীয় আধিপত্যবাদ এই ইস্যুটা যুক্ত হওয়ার পর এখন এটাও একটা ইস্যু করে তারা নির্বাচনের মাঠে ফায়দা তুলতে চায়। এমন একটা পরিস্থিতিতে আগামীকাল তারেক রহমান ফিরে সামাল দিতে পারবেন কিনা আমার কাছে সাংঘাতিক রকম এটা একটা প্রশ্ন। আমি এটার উত্তর খুঁজে পাচ্ছি না, আমি কনফিডেন্ট হইতে পারছি না। কারণ আজকে দেখেন নোয়াখালীর হাতিয়ায় বন্দুক যুদ্ধে নিজেরা দুই পক্ষের গোলাগুলিতে চর দখল নিয়ে 5 জন মারা গেল। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি, এই ঘটনাগুলো তার প্রমাণ। কালকে তারেক রহমান আসবে, সারা দেশের অবস্থা হবে কি? শান্তিপূর্ণ থাকবে? নিয়ন্ত্রণ করতে পারবে? দেশের অন্যান্য জায়গায় দলে দলে যে লোকজন আসবে, কোনো অঘটন ঘটবে না তো? পরিস্থিতি আরেক দিকে টার্ন নেবে না তো? এই জিনিসগুলি আমার মাথার মধ্যে খেলছে। মনে হচ্ছে যে বোধহয় নির্বাচন বানচালের জন্য প্রথমে একটা টেস্ট কেস ছিল হচ্ছে হাদি। এতে তারা অন্তত মনে করেন 20-30 ভাগ তারা সফল হয়েছে। এখন এইরকম আরো কয়েকটা ম্যাচ তারা খেলতে চায়, খেলে ফাইনালি নির্বাচনটা ভণ্ডুল করাতে চায় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ফলে আমি কিন্তু তারেক রহমান আসছে মানেই নির্বাচন নিশ্চিত, আমি এই কথা জোর গলায় দর্শক আপনাদেরকে বলতে পারছি না। কোথায় যেন কি হচ্ছে, কিন্তু সেই রহস্যের বেড়াজাল আমরা ছিন্ন করতে পারছি না। দুর্ভাগ্য হচ্ছে মানুষ এত হতাশ, মানুষ আবার নিজেকে ভাগ্যের হাতে সঁপে দিয়েছে। যেমন হাসিনার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন না করে জনগণ নিজেদেরকে আত্মসমর্পণ করেছিল ভাগ্যের কাছে, এখন মনে হচ্ছে আবার সেই ভাগ্যের কাছে নিজেকে সঁপে দিচ্ছে। এটাই হচ্ছে বিপজ্জনক। তখনই দেশে সর্বনাশটা ঘটে যখন জনগণ অনুভূতিহীন হয়ে যায়, স্পর্শহীন হয়ে যায়, সে কোনো কিছুতেই আর রেসপন্স করে না, তখনই বড় বড় সর্বনাশ ঘটতে থাকে। আমরা কি সেই পথে যাচ্ছি? প্রশ্ন আপনার, উত্তর দেবেন নিশ্চয়ই।